তাহলে জলে পড়লো কি করে? স্যার সেটা আমি জানি না স্যার, কিন্তু হ্যাঁ স্যার আমি ওখান থেকে কাউকে পালাতে দেখেছিলাম স্যার। কাকে দেখেছিলি, চিনতে পারবি? আমি মুখটা দেখতে পাইনি স্যার, শুধু শুধু পেছনটাই দেখেছিলাম। কিন্তু হ্যাঁ স্যার, একটা লোক ছিল। দেখে বলো, এদের মধ্যে কেউ ছিল? স্যার আমি মুখটা তো দেখতে পাইনি, কিন্তু যতদূর মনে পড়ছে জামা কাপড় কিছুটা এরকমই ছিল স্যার। এরকম মানে এই রঙের না এই ধরনের? পাঠান স্যুট পরেছিল? হ্যাঁ স্যার। এটা করবি না। স্যার এই বাবা কলিম কুরেশিকে খুঁজি, মনে হয় বেঁচে আছে। ও গাড়িটাকে ধাক্কা দিয়ে ওখান থেকে পালিয়ে গেছে। কত দূর যাবে? ত্রিপাঠী, যারা এই ট্রিপে গিয়েছিল আর যারা যায়নি, কৃষ্ণ আর জয়া, সবার ফোন রেকর্ড চাই আর্জেন্ট বেসিসে। আর স্যার আমি এই পুরো ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড চেক করে দেখি, যদি এই বাবা এই ষড়যন্ত্রে সামিল হয়ে থাকে তাহলে মুকেশও নিশ্চয়ই সামিল আছে। 99% চান্স কালপ্রিট বাড়ির ভেতরের কেউ, যেই বাবাজিকে নিজের হাতিয়ার বানিয়েছে। এর নাম বাবা কলিম কুরেশি। নাম বদলাতে পারবে কিন্তু সহজে চেহারা বদলাতে পারবে না। সামোয়া সিকাঞ্জগার, নেহালপুর, সিমাপুর, ও যেখানেই থাকুক আমার চাই। সেলাম ম্যাডাম। সীমাপুরের একটা পরিবার হলো তনওয়ার পরিবার। তুই এই ফ্যামিলিটার ব্যাপারে সবকিছু খোঁজ নে। ওই নিহালপুরের ঝিলে যাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল তাদের ব্যাপারে? না, ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, মার্ডার ছিল। কোন এক বাবা কলিম কুরেশি আছে যাকে আমরা সন্দেহ করছি। লালু তুই একটা কাজ কর, তুই এই বাবা সমেত পুরো ফ্যামিলির হিস্ট্রি খুঁজে বার কর। সাথী, স্যার। তুমি কৃষ্ণ, রঘু আর জয়ার ফোন রেকর্ড চেক করো। অজিত, আরতির, মালতীর ফোন রেকর্ড চেক করবে। আমার কাছে ড্রাইভার সন্দীপ বর্মা, উমেশ তানবার আর মুকেশ তানবারের ফোন রেকর্ডস আছে। আর স্যার এই জাহ্নবী? জাহ্নবীর বাড়ির লোক ওকে ফোন কিনে দেয়নি। আমি মুকেশ আর কৃষ্ণর সাথে কথা বলেছি, আর রঘুকে ক্রস চেকও করা হয়েছে। ঝামেলা কাদের মধ্যে স্যার? বড় ভাই কৃষ্ণ আর ছোট ভাই মুকেশের মধ্যে। ভগবানের আশীর্বাদে অনেক কিছুই আছে স্যার। বড়দা তো চাষি ছিলেন, ওনার কাছে অনেক জমি ছিল। তিনটে মুদিখানা দোকান আছে যেগুলো কৃষ্ণ আর মুকেশ মিলে সামলায়। সব খুব ভালোভাবে চলছিল। আর যতদিন উমেশবাবু সুস্থ ছিলেন সবকিছু ঠিক চলছিল। যেই ওনার শরীরের একটা দিক প্যারালাইজড হলো, পরিবারের একটা দিকও শূন্য হয়ে গেল। সেটা কোন সাইড ছিল রঘুবাবু? আমি বুঝতে পারলাম না স্যার। ধাওয়ায় আপনাদের খাবারে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল। সেই ঘুমের ওষুধ কে মিশিয়েছিল আর কিভাবে মিশিয়েছিল? আপনি বলছেন যে আমাদের মধ্যেই কেউ একটা এই খুনগুলো করিয়েছিল? হ্যাঁ, আমিও সেটাই বলছি। কে হতে পারে রঘুবাবু? আপনি আমাকে কাউকে সন্দেহ করতে বলছেন? হ্যাঁ। হ্যাঁ নামছি তো। ওয়েটার জল নিয়ে এসো। শোনো বাবা মুকেশ, তুমি সবার জন্য খাবার অর্ডার দিয়ে দাও। এখানকার ডাল মাখানি তো ফেমাস, সঙ্গে দু চারটে সবজিও বলে দাও। ঠিক আছে। দাদা বাবার জন্য না একটু স্যালাডও নিয়ে নিও। আচ্ছা, মেনু কার্ডটা তো দে। আমরা সবাই একসঙ্গেই বসেছিলাম, একই সঙ্গে খাবার এলো, তারপর আমরা সবাই খেতে শুরু করলাম। এই নাও। বাবা কলিম সেই খাবারই খেয়েছিলেন? হ্যাঁ খেয়েছিল হয়তো, কিন্তু এত মন দিয়ে দেখিনি যে কি কতটা খাচ্ছে, কিভাবে খাচ্ছে। যখন সবাই খাচ্ছিল তখন ও হয়তো খেয়েছিল। ড্রাইভার সন্দীপ বর্মা আর মুকেশ। আপনাকে তো সবই বলে দিলাম। সবাই একসঙ্গে বসে একসঙ্গেই খেয়েছি, আলাদা করে কাউকে দেখা তো সম্ভব না। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র তো হয়েছিল রঘুবাবু, গভীর ষড়যন্ত্র, যার শিকার আপনার স্ত্রী মালতী দেবীও। আমরা তো শুধু এমনি দেখা করতে এসেছিলাম, দেখলাম যে সবাই দরগাতে যাচ্ছে, তো আমরাও ঠিক করলাম যাব। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে মালতীকে আমি হারাবো। আপনার দাদা উমেশের সঙ্গে ওনার জমি বা দোকান নিয়ে আপনার কোনো পার্টনারশিপ ছিল, মানে কোনো অংশীদারি? না স্যার,
আমার হার্ডওয়্যারের বিজনেস আছে। বর্দার সাথে আমার এতে কোনো পার্টনারশিপ ছিল না। আরে দাদা, পাড়ার লোকদের জিজ্ঞেস করুন না উল্টো সিধে কিছু ছিল কিনা। কেন, উল্টো সিধে কিছু ছিল নাকি? হ্যাঁ, সবাই তো বলছে সেটা। খাবারে যদি ঘুমের ওষুধ মেশানো হয় তাহলে উল্টো সিধে কিছু তো থাকবেই, আগে থেকেই ছিল। পাড়ার লোকে নানা রকম কানাঘুষো করছে। কাদের মধ্যে প্রবলেম ছিল, মানে কৃষ্ণ আর মুকেশের মধ্যে? দেখো ভাই, এইভাবে শুধু শুধু আমার মুখ খুলিও না। এদিকের কথা ওদিকে লাগানো আমার স্বভাব নয়। আরে ভাই, বলেই দাও না, কিছু তো বলো। নির্মলা। নির্মলা? হ্যাঁ, ওদের বাড়ির একটা গলি পরেই থাকে নির্মলা। এটা উমেশ তানভারের ফোন রেকর্ডস, আর এই একটা নাম্বার আছে। হ্যাঁ স্যার। 17 সেপ্টেম্বর রাত 15টায় এই নাম্বার থেকে উমেশের কাছে একটা মেসেজ আসে, তারপর থেকে নাম্বার সুইচ অফ। ডিটেলস বের করো এর। আর কোনো নাম্বার কারোর ফোন রেকর্ডসে যাকে সন্দেহ করা যায়? না স্যার, শুধু এই একটাই নাম্বার। 15টার সময় মেসেজটা উমেশের নাম্বারে আসে। মুকেশের স্টেটমেন্ট ওয়াইজ পার্টি ধাবাতে খাবার খাবার জন্য রাত প্রায় 9টা নাগাদ পৌঁছেছিল। 9টা বেজে গেছে, তাহলে খাওয়াই যাক। বাবারও তো ওষুধ খাবার সময় হয়ে গেছে, তো চলো কিছু খেয়ে নি। ওই শান্তারাম ধাবাতে পৌঁছতে কত সময় লাগবে? হয়তো এই মেসেজটা একটা ইশারা ছিল ধাবায় থামার জন্য, কিন্তু এই ইশারা উমেশকে কেন দেওয়া হলো? হয়তো মেসেজে ধাবার নাম লেখা ছিল, ওই ধাবাতে থামার জন্য বলা হয়েছিল। কিন্তু মেসেজটা কেন উমেশকে করা হলো? উনি তো নিজেও মারা গেছেন। স্যার, ফোন উমেশের ছিল, কিন্তু ইশারাটা হয়তো অন্য কারোর জন্য ছিল। হয়তো কোনো ব্ল্যাঙ্ক মেসেজ করা হয়েছিল। হতে পারে উমেশের ফোনটা পুরো ষড়যন্ত্রে ব্যবহার করা হয়েছিল। এই তো এসে গেছি। আগে ডিটেলসটা আসতে দাও, কিছু তো বোঝা যাবে। পার্টিকুলার ওই ধাবাতে গিয়ে খাওয়ার প্ল্যানটা ড্রাইভার সন্দীপ বর্মা ছিল। বাবা কালেম কুরেশিকে ওই ঝিলের পাশ থেকে পালাতে দেখা গেছে। হতে পারে সন্দীপও ওখানে লুকিয়ে বসেছিল, দেখতে পাইনি। হতে পারে কালিম আর সন্দীপ দুজনেই ইনভলভ ছিল। এরা ইনভলভ ছিল না ইনভলভ করা হয়েছিল, এর উত্তর ওই পরিবারের বাড়ির দেওয়ালের মধ্যে লুকিয়ে ছিল, যেখানে এই অপরাধের সূত্রপাত। ওই আওয়াজগুলো, যেগুলো রাত্রিরে অনেক লোক শুনেছে। শুনতে পেলি না? আমি বললাম ফকির গলা। ওই বাবা কলিম কুরেশিকে যাকে তুই নিয়ে এসেছিলি মুকেশ, সত্যি কথা বল, ও কি ভালো লোক ছিল? এটা কেমন প্রশ্ন দাদা? আরে আমার দিক থেকে কিছু তো চেষ্টা করছিলাম বাবার জন্য। আর আমি হাতে হাত দিয়ে বসেছিলাম, আর এটাই বলতে চাইছিস না তুই? হ্যাঁ, সবাই জানে কে কি করছিল আর কে কি করছিল না। আর এখন এইসব কথা বলার সময় নয়। আরে বাবা মা আর নেই, কাকিমাও নেই, তার উপর জাহ্নবী নিখোঁজ, আর তুই বলছিস এসব কথা বলার সময় নয় এখন? আরে তুমি কি বলতে চাইছো দাদা? এই ফকির দৌলাতে যাওয়ার ব্যাপারটা, এটা ওই বাবা কলিম কুরেশির করা প্ল্যান ছিল, তাই না? আমি বাবার জন্য প্রার্থনা করতে গিয়েছিলাম দাদা। তুমি তো আমাদের সঙ্গে কখনো কোথাও যাওনি, আর এখন এখানে এসে কি প্রমাণ করতে চাইছো কে জানে। বলুন আগে, মুকেশ তো বাড়িতে নেই। মুকেশ বাবুর সাথে নয়, আপনার সাথে কথা বলতে চাই। 1 মিনিট দাদা, তুমি বাবা কলিমকে নাকি ডাইরেক্ট আমাকেই সন্দেহ করছো? কোন দিকে ইশারা করছো তুমি? আমি ইশারা করছি একটা ষড়যন্ত্রের দিকে, কারণ আমি জোর গলায় বলতে পারি যে ফকির দৌলা যাবার উদ্দেশ্যটা শুধু বাবার জন্য প্রার্থনা করতে যাওয়া তো ছিল না। আপনার প্রশ্ন আমি বুঝতে পারলাম না। আরতি দেবী আপনার মুখটা সব উত্তর দিয়ে দিচ্ছে, কিন্তু আপাতত আমি শুনতে চাইছি। এই যে 2 ভাই, মুকেশ আর কৃষ্ণের পারস্পরিক সম্পর্ক ভালো? আগে হ্যাঁ, খুব ভালো সম্পর্ক, কেন হবে না? আগাগোড়াই? হ্যাঁ, আগাগোড়াই 2 ভাইয়ের মধ্যে খুব ভালো সম্পর্ক। আর তৃতীয় জনের সাথে? কি? হ্যাঁ, তৃতীয় ভাই জীবনের সাথে 2 ভাইয়ের সম্পর্ক ভালো ছিল? তবে আপনি কৃষ্ণ আর মুকেশের ব্যাপারে যেটা জিজ্ঞেস করছেন, আপনার জীবন তনওয়ারের ব্যাপারেও জিজ্ঞেস করা উচিত। কোন জীবন তনওয়ার? মুকেশ আর কৃষ্ণর বড় দাদা 4 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মরে গেছিল। অ্যাক্সিডেন্টই ছিল কি? এবার ব্যাপারটা হলো ম্যাডাম, রাস্তায় হওয়া সব দুর্ঘটনাকেই অ্যাক্সিডেন্ট হিসেবে ধরা হয়। এবার গাড়িটা জলে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হিসেবেই ধরা হচ্ছিল, কিন্তু যখন ঘুমের ওষুধের অ্যাঙ্গেলটা সামনে এলো তখন জানা গেল এটা মার্ডার। আরতি দেবী এখনো আপনি উত্তর দিলেন না। বড় ভাই জীবনের সাথে মুকেশ আর কৃষ্ণ সম্পর্ক ভালো ছিল। আচ্ছা, জীবনের মৃত্যুও তো একটা অ্যাক্সিডেন্টে হয়েছিল, তাই না? আমি আপনার সব কথা বুঝতে পারছি। হ্যাঁ, জীবনের মৃত্যু একটা অ্যাক্সিডেন্টেই হয়েছিল 4 বছর আগে।
আর তখন আমি ওর স্ত্রী ছিলাম। আমি জানি যে আপনি এখন একথাও তুলবেন। তখন আমার 25 বছর বয়স, যখন বিধবা হয়েছিলাম। আমার শ্বশুর শাশুড়ি আমায় তাদের মেয়ের মতো রেখেছিল, আর 3 বছর পরে মুকেশ আমাকে বিয়ে করলো। শুধু এইটুকুই জানতে চাইছিলেন না? এটাই তো জানতে পেরেছেন। আর এখন এসে আপনি এমন ভাবে প্রশ্ন করছেন যেন জীবনের মৃত্যুর পেছনে কোনো রহস্য আছে যেটা মুকেশের সঙ্গে জড়িত। আর আপনি ওই অ্যাক্সিডেন্টের সঙ্গে এই অ্যাক্সিডেন্ট কিভাবে জুড়ছেন? আর একটা কথা আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, আমি খুব ভালো করেই জানি যে আমার শরীর থেকে ওই ঘুমের ওষুধ একটুও পাওয়া যায়নি, কারণ আমি ওই রাতে ওই ধাবায় খাবারই খাইনি। আমি মা হতে চলেছি, আমার ভালো লাগেনি এই জন্য নয় যে আমি জানতাম যে খাবারে কিছু মেশানো হয়েছে, এই জন্যে নয় যে আমি এটা জানতাম আমার স্বামী আমার ভাসুর মিলে কোনো একটা ষড়যন্ত্র করেছে। আপনার স্বামী মুকেশ বাবু আর আপনার ভাসুর কৃষ্ণবাবুকে যখন জিজ্ঞেস করলাম যে ফকির দৌলার দরগা যাওয়ার প্ল্যানটা কিভাবে হয়েছিল, আচ্ছা, আপনাদের এই ফকির দাওলার দরগায় যাওয়ার প্ল্যান কবে হয়েছিল? মানে এমনি গিয়েছিলেন নাকি কোনো মানত ছিল? স্যার মানতই করেছিলাম। প্রথমে 10 বার পীরবাজি দরগাতে চক্কর কাটালো, তারপর মুকেশকে বললো ফকিরদৌলা দরগাতে যাই। আপনি এটা বলতে চাইছেন যে আমরা সবাই মিথ্যে বলছি? সেটা আমরা পরে জানতে পারবো, কিন্তু আপনি এখন এটা বলুন, আচ্ছা এই বাবা কলিম কুরেশি যার কথাতে আপনারা শ্রীগঞ্জগড়ের পীরবাজির দরগাতে গিয়েছিলেন 10 বার, তারপর সমোহার ফকির দৌলা দরগাতে রওনা দেন, এই বাবা কলিম কুরেশি কি রাত্রেবেলা এখানে থাকতো? না তো, মানে রাতে থাকতো না। এই কথাটা আমি আপনাদের কি করে বলবো যে রাতে বাবা কলিম ওখানে থাকতো কি থাকতো না? এই প্রশ্ন আপনি মুকেশকে বা আরতি বৌদিকে জিজ্ঞেস করুন। আরতি বলল উনি ওখানে থাকতেন না রাত্রে। জয়াদেবী, আপনি আর কৃষ্ণ ওই বাড়িতে থাকতেন না, কিন্তু খবর তো সবই পেতেন। কেমন খবর? ওই যেটা শুনতে পেতেন, রাত্রেবেলা চিৎকার। চিৎকার? হ্যাঁ, রাতের নিস্তব্ধতায় আওয়াজ অনেক দূর পর্যন্ত শোনা যায়। শুনতে পেলে তো? ফকির দৌলা। এই ফকির দৌলার দরগায় যাওয়ার ব্যাপারটা একটু গন্ডগোল আছে ম্যাডাম। গন্ডগোল মানে? তানভার পরিবারের পাশেই একজন প্রতিবেশী থাকেন, এই ধরে নিন আমারই মতন। ফকির দৌলা? কি বললাম আমি? ফকির দৌলা? কি নাম নিলাম আমি? ফকির দৌলা। এইরকম বিকট ভাবে আওয়াজ করে দূরে কেউ চেঁচাতো। এই ওই তানভারের বাড়ি থেকে আওয়াজ আসতো নাকি? হ্যাঁ, ওই আওয়াজটা ওখান থেকেই আর আসতো। কে চিৎকার করতো? আমি জানি না, আর আমিও না কোনোদিন জানার চেষ্টাও করিনি। ভয় লাগতো খুব। আর তারপর না 3-4 রাত এরকম বিকট আওয়াজ আসতো, আর তারপর সবাই বেরিয়ে পড়লো ওই ফকির দৌলার দরগাতে, আর তারপর এই কাণ্ড ঘটে গেল। 3-4 রাত ধরে চিৎকার করা হয়, তারপর এত বড় কাণ্ড। জয়াদেবী, এটা হতেই পারে না যে ওই চিৎকার আপনি শোনেননি। শুনেছিলেন তো আপনি? আমি আর কিছু বলতে পারবো না। আপনি এই ব্যাপারে হয় আমার স্বামী অথবা মুকেশকে জিজ্ঞেস করুন। তিনটে সম্ভাবনা আছে। প্রথমত, বাবা কলিম, সন্দীপ বর্মা আর জাহ্নবী তনওয়ারের লাশগুলো কুমিরে খেয়ে নিয়েছে। আর দ্বিতীয় সম্ভাবনা হলো স্যার যে ওদের লাশগুলো ভেসে দূরে চলে গেছে, আর আগামী কয়েকদিনের মধ্যেই আলাদা আলাদা জায়গায় সেগুলো পাওয়া যাবে। আর তৃতীয় সম্ভাবনা হলো যেটা আপনি বলছেন আর আমারও সেটা মনে হচ্ছে, ওরা তিনজন জলে ডোবেইনি, তিনজনই বেঁচে আছে। স্যার, এই যে নাম্বারটা আছে 44567879, যেটা থেকে উমেশকে মেসেজ পাঠানো হয়, একটা জালি নাম্বার। সিমটা পুরোপুরি জালি। সিরিয়ারের শুধু একটাই নাম্বার আছে, উমেশের। এছাড়া কোনো মেসেজ বা ফোন করা হয়নি নাম্বার থেকে? না স্যার, প্রিপেড নাম্বার ওইটা, মুজফ্ফরপুরের। হয়তো এই ষড়যন্ত্রের জন্যই নেওয়া হয়েছে। স্যার, এটাও তো হতে পারে যে ভুল করে উমেশ তানওয়ারের কাছে ব্ল্যাঙ্ক মেসেজ চলে গিয়েছিল, যেমন মাঝে মাঝে আমাদেরও হয়। হয়তো কোনো গ্রামের আনারি লোক ভুল করে মেসেজটা পাঠিয়ে দিয়েছিল, আর কোইন্সিডেন্সলি নাম্বারটা উমেশ তানওয়ারের ছিল। এক তো নাম্বারটা চাল, দ্বিতীয়ত এই নাম্বার থেকে একটাই মেসেজ করা হয়েছিল, তারপর থেকে এটা বন্ধ। পাক্কা গন্ডগোলের নাম্বার, লেগে যাও এর পেছনে। বাবা কলিম কুরেশিকে এখনো পাওয়া যায়নি, হয়তো তাড়াতাড়ি পাওয়াও যাবে না। স্যার, ড্রাইভার সন্দীপ বর্মার জাহ্নবীর লাশও এখনো পাওয়া যায়নি। স্যার, এটাও তো হতে পারে এই ষড়যন্ত্র অসুস্থ উমেশ আর ওর স্ত্রী মাধুরীকে মারার জন্য করা হয়েছিল, আর এই রঘু স্ত্রী মালতী কাকতালীয়ভাবে মারা গেছে, কারণ ওরা হঠাৎ করে চলে এসেছিল আর ওদের সঙ্গে চলে গেছিল। যদি বাবা কলিম, ড্রাইভার সন্দীপ আর জাহ্নবী এই ষড়যন্ত্রের শরিক ছিল, তাহলে এই ষড়যন্ত্র দুই ভাই আর জাহ্নবীর মধ্যে হয়েছিল, নাকি এক ভাই আর জাহ্নবীর মধ্যে?
আবার এরকমটা নয় তো বাবা কলিম, ড্রাইভার সন্দীপ আর জাহ্নবী গাড়িটা ঝিলে পড়বার আগেই নেমে গেছিল। আমার মতে মুকেশ আর কৃষ্ণকে ভালো করে জিজ্ঞাসাবাদ করা উচিত। আর ওই আওয়াজগুলো যেটা রাত্রেবেলা ওদের বাড়ির ভেতর থেকে আসতো সেটাও আইডেন্টিফাই করে দেখি। ওই চিৎকারগুলোর সাথে ফকির দৌলার দরগায় যাওয়ার সাথে কোনো না কোনো কানেকশন থাকবেই। উদ্দেশ্যটা আবার প্রপার্টি ছিল না তো, জীবনের অ্যাক্সিডেন্ট, সেটাও কি মার্ডার ছিল? তাহলে তো নিশ্চয়ই আরতির ধাবাতে খাবার না খাওয়ার পেছনে একটা কানেকশন আছে। প্ল্যানিং, মোটিভ, সবই শকিং। সবাইকে সন্দেহ করছিলাম, কিন্তু এই কেসটা এখনো আমাদের হাতের বাইরে। বাবা কলিম কুরেশি মাস্টার মাইন্ড না বোর্ডে, এটা এখনো ক্লিয়ার নয়। মোটিভ, সবই শকিং। সবাইকে সন্দেহ করছিলাম, কিন্তু এই কেসটা এখনো আমাদের হাতের বাইরে। বাবা কলিম কুরেশি মাস্টার মাইন্ড না বোর্ডে, এটা এখনো ক্লিয়ার নয়। স্যার, আমরা তো ওই বাড়িতে থাকি না, তো আপনি আমাদের এই ধরনের প্রশ্ন কেন করছেন? আমাকে তো মুকেশই বলেছিল বাবা কলিম এবার ওদের ফকির দৌলার দরগাতে নিয়ে যাচ্ছেন। কিন্তু আমার প্রশ্নটা আলাদা। প্রথমত, এই বাবা কলিম তোমার বাবার বাড়িতে রাতের বেলা থাকতো। দ্বিতীয়ত, তোমাদের বাড়িতে রাতের বেলা চিৎকার হতো কেন? আপনার দুটো প্রশ্নেরই উত্তর হলো আমি জানি না। কারণ প্রথমত আমি ওই বাড়িতে থাকি না, আর দ্বিতীয়ত এইসব বাবাগিরিতে আমার কিন্তু কণামাত্র বিশ্বাস নেই। হ্যাঁ স্যার, বাবা কলিম মাঝে মধ্যেই আমাদের বাড়িতে আসতেন। উনি রাত্রিরেও থাকতেন। আর ওই আওয়াজগুলো, সেগুলো কি বাবা কলিমের আওয়াজ ছিল? উনি এইসব এই কারণে করতেন যাতে তোমার পেরেন্টস, তোমার ছোট বোন জাহ্নবী কনভিন্সড হয়। এসব কি ড্রামা ছিল? না স্যার, এরকম কিছুই ছিল না। উনি রাত্রে নিশ্চয়ই আসতেন, কিন্তু রাতে থাকার জন্য নয়। তাহলে থাকতেন কেন? আর ওই আওয়াজগুলো ফকির দৌলায় সবাইকে নিয়ে যাওয়ার একটা চাল ছিল? না স্যার, সেরকম কিছুই নয়। তাহলে ছিলটা কি? ওই চিৎকার, ওই চিৎকারটা কি ছিল মুকেশ? ফকির দৌলা, শুনতে পেলি না? আমি বললাম ফকির দৌলা। আমি আপনাকে প্রথমেই বলেছি স্যার, মুকেশ আমাকে যা বলেছিল আমি সেটা মেনে নিয়েছিলাম। এবার তাহলে মুকেশের সাথে কথা বলুন। পরিষ্কার কথা যে তুমি আমাদের কিছু লুকোচ্ছ। এখনো সময় আছে, যেটা সত্যি সেটা বলে দাও। অনেক হয়েছে এই টেবিল টেনিস। মুকেশ কৃষ্ণ, মুকেশ কৃষ্ণ। দেখো, একটা কথা মনে রাখো, একবার আমরা যদি খেলতে নামি না, তাহলে তুমি খেলা ভুলে যাবে। দেখুন, ব্যাপারটা হলো এই কথাটা নিয়ে আমাদের দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়েছিল। কোন ব্যাপার নিয়ে? আরে এইসব বাবা টাবা, যন্ত্র মন্ত্র, এইসব ইত্যাদি ইত্যাদি। ওকে এত বোঝানো সত্ত্বেও ও কিন্তু একটা কথাও শোনেনি স্যার। মুকেশ দেখ, এবার অনেক হয়েছে। বাবাকে এই অবস্থায় 10 বার ধরে সিখাঞ্জগড় নিয়ে গেলি তুই, তার উপর ওই তান্ত্রিক বাবাকে বাড়িতে নিয়ে এলি তুই। দেখো দাদা, আমি তোমাকে আগেই বলেছি, যদি তোমার বিশ্বাস না থাকে তো মাঝখানে এসো না, তুমি দূরেই থাকো। তোদের মাথা খারাপ হয়ে গিয়েছে, পাগলামি করছিস তোরা। আর এবার তোরা কোনো অন্য আর একটা দরগায় যাওয়ার কথা বলছিস? হ্যাঁ, ওই ফকির দৌলা সমূহাতে? হ্যাঁ দাদা, আমি তো চাই তুমিও চলো আমাদের সঙ্গে। তুমি যদি একবার যাও তোমারও বিশ্বাস হয়ে যাবে। চুপ কর, কোথায় যাব? একের পর এক চাল চালছে ওই ভণ্ড বাবা, একটা বড় গেম খেলবার চেষ্টা করছে, আর তুই চোখ নাক কান মাথা বন্ধ করে ওর কথায় নাচছিস। যখন প্রথমবার মুকেশ ওই বাবাকে বাড়িতে নিয়ে আসে, আমি ওকে পরিষ্কার বলেছিলাম ফাঁসিস না ওই অন্ধ কুসংস্কারে, কোনো লাভ নেই। বাবার চিকিৎসাটা শুধুমাত্র ডাক্তাররাই করতে পারবেন, কিন্তু না, কারণ আমার উপর বিশ্বাসই হলো না, আমার কথাটাই শুনলো না। কোথা থেকে ধরে নিয়ে এলো ওই বাবা কলিম কুরেশিকে? দিবানপুরের হোলসেল মার্কেটে আমার একটা কাজ ছিল। আমি যখন ওখান থেকে ফিরছিলাম তখন প্রথমবার বাবাকে দেখতে পাই। হ্যাঁ আরতি, বলো। কাজ হয়ে গেছে? হ্যাঁ, ব্যাস আর একটা ছোট কাজ বাকি আছে, ওটা শেষ করেই আমি বাড়ি ফিরছি। বেশি দেরি করো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তোমার মনোহর কাহিনীর কবর তো আমি পরে খুঁড়ব। আগে বলো, রাত্রে তোমার বাড়িতে কে চেঁচাতো? প্ল্যান কি ছিল? কোনো প্ল্যান ছিল না স্যার। তাহলে কি ছিল? আমাদের বাড়ির সম্মানের প্রশ্ন ছিল স্যার। আমার ধৈর্যের পরীক্ষা নিও না। একের পর এক গল্প বলছো। প্রথম গল্প ছিল তোমার বাবার শরীর খারাপের, এর মধ্যে বাড়ির সম্মান আবার কোত্থেকে এলো? স্যার, আমার
বাবার জন্যই সবকিছু করছিলাম, আর যা কিছু হচ্ছিল ওনার জন্যই হচ্ছিল। এই সবের প্রভাব আমার ছোট বোন জাহ্নবীর উপর পড়ছিল। জাহ্নবীর ওপর? জাহ্নবীর ব্যাপারেও আমাকে মুকেশই বলেছিল, নাহলে আমি কি করে জানতাম? আমি তো ওই বাড়িতে থাকি না। এই কথাটা যখন আমাকে বলল তখন আমি সোজা মুকেশকে বললাম আর বাড়ির সবাইকে বললাম, সব ব্যাপারে ওই বাবাকে টেনে এনো না, সোজা নিয়ে যাও ডাক্তারের কাছে ওই জাহ্নবীকে। কেন, কি হয়েছিল জাহ্নবীর? মুকেশ, কি হয়েছিল জাহ্নবীর? পীর ওয়াজিদের দরগায় যখনই যেতাম তখন ওখানকার এক গেস্ট হাউসে আমাদের থাকার ব্যবস্থা হতো, কিন্তু যখনই আমরা প্রার্থনা করে গেস্ট হাউসে ফিরে আসতাম জাহ্নবী খুব উতলা হয়ে পড়তো। মা, দাদা, আমি একটু দরগা থেকে আসছি। আরে জাহ্নবী, কিছুক্ষণ আগেই তো আমরা এলাম, আর খাবার সময়ও তো হয়ে গেছে। আরে জাহ্নবী, আমাদের কালকেও যেতে হবে। কিন্তু আমার খুব ইচ্ছে করছে, আর আমি তাড়াতাড়ি চলে আসব। এখানে বসে থাকতে ভালো লাগে না যে। আসছি। হ্যাঁ জাহ্নবী, গেস্ট হাউসের মধ্যেও জাহ্নবী মাঝরাতে হঠাৎ উঠে বাইরের ঘরে প্রার্থনা করতে বসে যেত। জাহ্নবীর ওপর কিছু তো প্রভাব পড়েছে। এ কি জাহ্নবী, তুই না বলে এখানে চলে এসছিস? আমরা পুরো গেস্ট হাউস খুঁজে ফেলেছি। শোনো দাদা, আমি শুধু একটা কথাই জানি, বাবাকে তাড়াতাড়ি ঠিক হতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে তুলতে হবে। বাবার খুব আদুরে ছিল জাহ্নবী, কিন্তু আমরা তো কেউ বুঝতেই পারিনি যে এই সবকিছুর প্রভাব জাহ্নবীর উপর কিভাবে পড়েছিল। কেমন প্রভাব? বাবা কলিম বলেছিল যে 10 বার শ্রীকঞ্জ করে গিয়ে প্রার্থনা করতে হবে, তো আমরা 10 বার গিয়েছিলাম, কিন্তু ঠিক তার 2 সপ্তাহ বাদেই হঠাৎ করে এই রাতে জাহ্নবী মুকেশ, আওয়াজটা রান্নাঘর থেকে আসছে। মা, তুমি আর আরতি এখানেই দাঁড়ো, আমি দেখে আসছি। জাহ্নবী, 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 কোথায় ওই শয়তান ভণ্ডটা? বল, কোথায় ওই শয়তান ভণ্ডটা? কি আটকে রেখেছে আমাকে এখানে? ডাক তাকে। কে আটকে রেখেছে আমাকে এখানে? আমি কারোর মাথা নই। শরীরটা ফেলে দে। আর এসব কি নাটক করছিস তুই? নাটক? নাটক করছি? খোল দরজাটা, খোল। নাটক তো তখন জমে উঠবে যখন রক্ত গঙ্গা বইবে। জাহ্নবী, আমার কথাটা শোন। কেটে টুকরো টুকরো করে দেবো সব কটাকে। কি করছিস তুই? বাঁচাও! জাহ্নবী, কি করছিস তুই?
সকালের ঘুম ভাঙার পর ওর কিছুই মনে ছিল না যে গত রাতে কি হয়েছিল। মা 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 এইসব এইসব কি করে হলো? জাহ্নবীকে সামলানো অসম্ভব হয়ে গিয়েছিল। তারপর বাবা কলিমকে ডাকতেই হলো, রাতেই ডাকতে হলো, যখন জাহ্নবী আর জাহ্নবী থাকতো না। বাবা, আমি সব শুনে ফেলেছি। কথা বলতে হবে। কে নিয়ে এসছে আমাকে এখানে? হাজির করো তাকে। কেন ডেকেছিস তুই আমাকে এখানে? কেন ডেকেছিস? দেখ বাচ্চা, কথা শোন। কর, বাচ্চা বললে কিন্তু তোকে কাঁচা চিবিয়ে খেয়ে নেবো। আরে ছোট লোক ভণ্ড কোথাকার, লোকেদের ঠকাস না তুই? হ্যাঁ, সর্বশান্ত করিস ওদের। আপনি যা বলছেন সব ঠিক। হ্যাঁ, আমি ভণ্ড আর আপনি পবিত্র। আমি আপনাকে মুক্তি দিতে এসেছি। আগে বল তুই আমাকে এখানে কেন ডেকেছিস? আমি খুব বড় ভুল করে ফেলেছি আপনাকে ডেকে, সেজন্য আমি মন থেকে ক্ষমা চাইছি আপনার কাছে। আপনি নিজেই বলুন আমি আপনার মুক্তি লাভের জন্য কি করতে পারি। আপনার ইচ্ছা প্রকাশ করুন। আমাকে এখানে ডাকার আগে তুই কি আমার ইচ্ছা জিজ্ঞেস করেছিলিস? আমি আপনাকে বলেছিলাম না এখানে একজন বয়স্ক লোক আছেন যার পক্ষাঘাত হয়েছে, ওনার খুব দোয়ার প্রয়োজন, আর সেই সৎ কাজের জন্যই আমি আপনাকে এখানে হাজির করেছি, আর আমি ক্ষমা চাইছি তার জন্য। আপনিই কোনো উপায় বলে দিন। কি হয়েছে জাহ্নবীর? ওই আওয়াজটা কার ছিল? ওকে কে কষ্ট দিচ্ছে বাবা? আর ও কার মুক্তির কথা বলছিল? কিচ্ছু হয়নি জাহ্নবীর। আমি কিছু অশরীরী আত্মাকে ডেকেছিলাম উমেশ বাবুকে ঠিক করার জন্য, কিন্তু মনে হচ্ছে কোনো অজানা আত্মা জাহ্নবীকে কবজা করেছে। বাবা, কিছু একটা করুন, বাঁচান জাহ্নবীকে এসব থেকে। সব ঠিক হয়ে যাবে, কিন্তু তার আগে আমাকে এই অচেনা আত্মার সঙ্গে কথা বলতে হবে যে এই মুহূর্তে ওর শরীরে বাসা বেঁধেছে। জাহ্নবীর সঙ্গে যা কিছুই হয়েছিল সেসব আমাকে মুকেশ বলেছিল। মা বাবা তো কখনোই কিচ্ছু আমাকে বলেনি। আর জাহ্নবী, ও বেচারি তো কখনো জানতোই না ওর সঙ্গে কি হচ্ছে। আমার সাথে মুকেশের ঝগড়াও হয়েছে। একটা কথা বলি দাদা, এই যে তুমি আর বৌদি একা থাকো, তোমার লাইফটা সেট, আমি কি তাতে নাক গলাই? বাহ, একা থাকি তার মানে নিজের বোনের কথা ভাবো না? আরে বোকা ভাই আমার, তুই বুঝছিস না কেন? ওই বাবাটা এক নম্বরের ফ্রড। কিছু একটা খাইয়ে টাইয়ে দিয়েছে আমাদের জাহ্নবীকে। তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে দেখা যা। দেখো দাদা, এখন আর কিছু হওয়ার নেই, তুমি ভেবো না, আমি দেখে নেব। যে কুসংস্কারে অন্ধ হয়ে রয়েছে সে কি দেখতে পাবে? দেখো দাদা, এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না। কিন্তু আমি বলতে চাই। দেখেছিস, আমি বলছিলাম না ওদের বাড়িতে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। বাবা কলিম কুরেশি এখন রোজই যাতায়াত করছেন, মনে হচ্ছে খুব বড় একটা কিছু হয়েছে। আরে আত্মা টাত্মা কিচ্ছু হয় না, এগুলো সব ফালতু কথা। জাহ্নবীর মানসিক রোগ হয়েছে। প্রথমে বর্দা চলে গেলেন, তারপরে এই বাবার রোগ। বেচারি মেয়েটার উপর তার প্রভাব পড়েছে। তার উপর বাবার কথাতে তোরা 10 বার গিয়ে দরগা চক্কর কেটে এসেছিস। একটা স্ট্রেস হয়ে গেছে। প্রায় মানুষ যেসব জিনিস চারিদিকে ঘিরে থাকে তাতে প্রভাবিত হয়ে পড়ে। এই অবস্থায় ডাক্তারই সারাতে পারবে, মানসিক ডাক্তার, সাইকিয়াট্রিস্ট যাকে বলা হয়। দেখ, আমরা শহরে যাব আর জাহ্নবীকে সঙ্গে নিয়ে যাব। কোনো ডাক্তারের কাছে যাবে না জাহ্নবী, চারদিকে তোর বদনাম হবেই, তারপর কোথাও ওর বিয়েই দিতে। যেসব জিনিস চারিদিকে ঘিরে থাকে তাতে প্রভাবিত হয়ে পড়ে। এই অবস্থায় ডাক্তারই সারাতে পারবে, মানসিক ডাক্তার, সাইকিয়াট্রিস্ট যাকে বলা হয়। দেখ, আমরা শহরে যাব আর জাহ্নবীকে সঙ্গে নিয়ে যাব। কোনো ডাক্তারের কাছে যাবে না জাহ্নবী, চারদিকে তোর বদনাম হবেই, তারপর কোথাও ওর বিয়েই দিতে পারবো না। মুকেশকে আপনি জিজ্ঞেস করুন সাইকিয়াট্রিস্টের কাছে যাবার ব্যাপারে ওরা তো আপত্তি ছিল কেন? এই ফকির দৌলাত দরগায় যাওয়ার প্ল্যানটা কবে আর কখন হয়েছিল? এই কথাটাও আপনি মুকেশকেই জিজ্ঞেস করুন, কারণ ও আমাকে বলেছিল বাবাই এটা বলেছেন। তবে পুরো পাড়াতে এই কথাটা রটে গিয়েছিল যে আমাদের ওই বাড়িতে কিছু একটা হচ্ছে। রটেছিল মা চিৎকার করছে,
কখনো এটা রটেছিল আরতির কিছু একটা হয়েছে। কিন্তু স্যার আমি আপনাকে বলছি ওই বাড়িতে কারুর কোনো কিছুই হয়নি। এই পুরো খেলাটা ওই ভণ্ড বাবার ছিল। তার মানে পুরো খেলাটাই বাবা কলিম কুরেশির ছিল। ফকির দৌলা দরগায় যাওয়ার পরামর্শ ওই দিয়েছিল। দেখুন স্যার, আপনি বিশ্বাস করুন বা না করুন, আমি নিজে চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। ওই আওয়াজটা একটা আত্মার ছিল, ওটা একটা পুরুষের আওয়াজ যেটা জাহ্নবীর ভিতর থেকে আসছিল, যে ওর ভেতরে বাসা বেঁধেছিল। একটা ভয়ানক আওয়াজ। বদমাস কোথাকার, প্রথমে তুই আঘাত দিবি আর তারপর তুই মলম লাগাবি? হ্যাঁ, নুন ছিটাবি তুই আমার আঘাতগুলোতে? আসলে আমি খুব বড় ভুল করেছি, আর এই ভুলের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি যে আপনাকে আমি এই জগতে ডেকেছি। এবার আপনিই বলুন আপনার মুক্তির জন্য কি করতে পারি। না, পাপ করেছিস তুই, পাপ। আমি যেখানে ছিলাম খুব আনন্দে ছিলাম, আমাকে এখানে ডাকলি আর ফাঁসিয়ে দিলি আমাকে এখানে। আপনি শুধু আমাকে হুকুম করুন, আমি সেটা নিঃশর্তে করব। ফকির দলায় নিয়ে চল। আমি ফকির দলায় থাকতাম, আমাকে ফকির দলায় নিয়ে চল, ফকির দলায় নিয়ে চল। আমি বললাম ফকির দলা, শুনতে পেলি না? ফকির দলা, ফকির দলা, ফকির দলা, ফকির দলা, শুনতে পেলি তো? ফকির দলা। এতদিন পর যখন বাবা ফকির দৌলার নাম সামনে এলো, আর যখন নাম এসেইছে তখন ঘুরেই আসি। আর আমি নিজেও আপনাদের সঙ্গে যাব। বাবা কলিম আর জাহ্নবীর মধ্যে হওয়া কথা শুধু দুজনের মধ্যেই হয়েছিল, তাই তো? তখন তোমাদের মধ্যে কেউই কিচেনে ছিল না? না স্যার, কিন্তু স্যার আমরা কানে শুনেছিলাম ওই আওয়াজ যেটা জাহ্নবীর ভিতর থেকে আসছিল। যখন তুমি জানতে যে বাবা কলিম ঠগ জোচ্চোর, তো হাত পা গুটিয়ে বসেছিলে কেন? আটকাওনি কেন ওকে? কিভাবে আটকাতাম? আমি তো আর ওই বাড়িতে থাকি না। আর ওই বাবা কলিম তল্পি তল্পা নিয়ে বাড়ির ভেতরে বসেছিল, পুরো ফ্যামিলিটা বাবা বশ করে নিয়েছিল। আমার কথাটা কেউ শুনতো না স্যার। আমার দাদার সন্দেহ ছিল যে আমার আর বাবার মধ্যে কোনো বোঝাপড়া আছে। কৃষ্ণর সন্দেহ কি ঠিক ছিল? দেখুন স্যার, আমি জানি যে আপনি আমাকে সন্দেহ করছেন, আর আপনি দাদাকেও সন্দেহ করছেন, আর আপনাদের লোক চারিদিকে ঘুরছে এটা জানবার জন্য যে আমাদের মধ্যে কোনো ঝামেলা ছিল কিনা, কোনো মামলা চলছে কিনা। স্যার আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের বাবা, আমাদের মা, জাহ্নবী আমাদের জন্য সবকিছু ছিল, যেমনটা আমার দাদার কাছেও ছিল। আমার তো নিজেরই বিশ্বাস হচ্ছে না এসব কি করে হলো আর কে করলো। কেসটা আরো জটিল হয়ে উঠছে। ষড়যন্ত্রে এখন আত্মাও ঢুকে স্যার, পড়েছে। যেমন করে ওই ফ্যামিলির সবাইকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, তেমন করে আমাদেরও মিথ্যে গল্প শোনানো হচ্ছে না তো? কিন্তু ঘুমের ওষুধ তো মুকেশকেও খাওয়ানো হয়েছিল। হ্যাঁ, মুকেশের ব্লাড স্ট্রিমেও অ্যাক্রমণের ডোজ আছে। অন্যদের ডোজের থেকে কম না, সেম। একটা কথা তো পরিষ্কার, এই যে বাবা কলিম খুবই চালাক। কিন্তু ওকে বাড়িতে এনেছিল তো মুকেশ বাবার চিকিৎসার জন্য। আবার এমনটা নয় তো যে ওর বাবাকে নিয়ে পীরবাজিতের দরকায় যতবার যাওয়া আসা করা হয়েছিল, যেখান থেকে মুকেশের কথা অনুযায়ী জাহ্নবী প্রভাবিত হয়, এই সব নাটক ওখান থেকেই শুরু। তার মানে জাহ্নবী আর বাবা কলিমের ভেতরে কোনো নাটক প্ল্যান করা হচ্ছিল। একটা 18 বছরের মেয়ে কি একটা ভণ্ড লোকের সঙ্গে মিলে পুরো ফ্যামিলিকে শেষ করে দেবার প্ল্যান করতে পারে? অবশ্যই করতে পারে। আর স্যার একটা কাল্পনিক আত্মাও এদের সঙ্গ দিল, পুরো পরিবারকে ভয় দেখিয়ে ওদের ফকির দল্লার দরগাতে নিয়ে যাওয়া আর রাস্তাতেই ওদেরকে মেরে ফেলা। সন্দীপ, সন্দীপ, চালাতে পারবে তো? চালাতে তো খুব অসুবিধা হচ্ছে, চোখগুলো একদম টেনে ধরছে আর মাথা বন বন করে ঘুরছে। একটা কাজ করো, তুমি গাড়ি থামাও, আমি চালাচ্ছি।
যাও তুমি লুকিয়ে পড়ো, আমি কাজ শেষ করে আসছি। স্যার সেরকম হলে আমাদের আরও একটা লাশ পাওয়া বাকি, ড্রাইভার সন্দীপ বর্মার। আর তারপর যে কোনোভাবেই বাবা আর জাহ্নবীকে খুঁজে বের করতে হবে। ষড়যন্ত্র কে করেছিল, কিভাবে করেছিল, কে বেঁচে গেল, কিছুই বুঝতে পারছি না। এই তিনজনের ফটো যতদূর সম্ভব সার্কুলেট করো। বাবা কলিম, ড্রাইভার সন্দীপ আর জাহ্নবী, এই তিনজনের মধ্যে কেউ না কেউ বেঁচে, অবশ্যই বেঁচে। এটা আমি ভাবতেও পারিনি দাদা, যে পুলিশকে তুমি উল্টোপাল্টা বোঝাবে যে বাবা কলিমের সঙ্গে মিলে আমি সব করেছি। আমি মিথ্যে কথা বলিনি আর ভুলও বোঝাইনি, যেটা সত্যি সেটা বলে দিয়েছি। দাদা এটাই সত্যি যে জাহ্নবীর ওরকম হতো, আর এটাই সত্যি কথা যে আমরা সবাই বাবাকে সুস্থ করতে চাইছিলাম। আর এটাও সত্যি যে দরগা হাসপাতাল নয়, প্রার্থনা ওষুধ নয়, আর বাবাকে শুধু ওষুধ ঠিক করতে পারতো, একটা ভালো ডাক্তারের ওষুধ, বুঝেছিস? দরগায় যাওয়াটা বাবার ইচ্ছেতেই হয়েছিল, উনি চেয়েছিলেন ওখানে যেতে। উনি অসুস্থ ছিলেন, নিজের ভালোটা বুঝতে পারতেন না, ইচ্ছেটা এখানে শুধু তোরই চলতো। বাহ দাদা, এটা বলে আমার উপরেই সব দোষ চাপাচ্ছ। এরকমটা নয় তো যে তুমি আমাদের সঙ্গে না গিয়ে এই বাড়িতে বসেই একের পর এক সমস্ত প্ল্যান প্রোগ্রামগুলো করছিলে? বাহ ভাই বাহ, সবকিছু তুই থাকাকালীনই হয়েছে আর আমার অনুপস্থিতিতে হয়েছে। তোমার অনুপস্থিতি তোমার তুরুপের তাস ছিল, বুঝলে দাদা, যাতে তোমার নামটা সামনে না আসে আর সকলের সামনে তুমি মহান হয়ে থাকতে পারো। কিন্তু বাড়িতে বসে বসে তুমি রিমোট কন্ট্রোলে পুরো গল্পই শেষ করে দিলে। ঠিক আছে, যা বুঝতে চাস বুঝে নে, ঠিক আছে? যা পুলিশের কাছে গিয়ে বল। দেখ আমার বিরুদ্ধে কি করতে পারে ওরা, যা পুলিশকে গিয়ে বল। স্যার রিটাপুর গ্রাম থেকে একটা কল এসেছে, একটা লাশ পেয়েছে ওরা। রিটাপুর? ওই ঝিলটা তো রিটাপুরের মধ্যেও পড়ে। হ্যাঁ স্যার, আজ সকালেই লাশটা ভেসে উঠেছে। কার লাশ? স্যার লাশটাকে গ্রামের লোকরা পাড়ে তুলে রেখেছে, হতে পারে লাশটা নিহালপুর থেকে ভেসে চলে এসেছে। কার লাশ সেটা? দম বন্ধ হয়ে মারা গেছে, লাশটা ফুলে গেছে, গাড়ি থেকে বেরিয়ে হয়তো ভেসে গেছিল। এর রক্তেও আক্রমণের ট্রেসেস পাওয়া গেছে। বাবা কলিম কুরেশিও মারা গেছে। এখন বাবা জাহ্নবীর অ্যাফেয়ারের স্টোরিটাও খাটে না। স্যার হতে পারে ড্রাইভার সন্দীপ বর্মার জাহ্নবীর মধ্যে কিছু ছিল। তুমি লুকিয়ে পড়ো, আমি কাজটা শেষ করে আসছি। হতে পারে নিহালপুরের আই উইটনেস ভৈরব সিং আমাদের গুলিয়ে দিচ্ছে। আমি মুখটা তো দেখতে পাইনি, কিন্তু জামা কাপড় কিছুটা এরকমই ছিল। ভৈরব সিং ওকে পেছন থেকে দেখেছিল। হতে পারে লোকটা অন্য কেউ ছিল, যাকেও বাবা কলিম কুরেশি বলে ভেবেছিল, আর নয়তো ও আমাদের পরিষ্কার মিথ্যে বলছে। স্যার আমি সত্যি বলছি স্যার, দিব্যি করে বলছি, আমি ওখানে পেছন থেকে একটা লোককে পালাতে দেখেছিলাম স্যার। ও পাঠান স্যুট পরেছিল স্যার। স্যার স্যার এত বড় ঘটনা ঘটে গেছে, না তুই আমাদের কাছে এসেছিস না নিহালপুরের প্রধানের কাছে। স্যার স্যার আমি বলতে গেলে ওরা আমাকে মেরে ফেলতো স্যার, আর ওই পূজাকেও। কোন পূজা? স্যার আসলে ও উঁচু জাতের আর আমি নিচু জাতের। স্যার আমি এই জন্য সামনে আসছিলাম না, তার কারণ স্যার ওই গাড়িটা যখন ঝিলের মধ্যে যায় তখন আমি ওখানে পূজার সঙ্গে বসেছিলাম। ভোরের দিকে যখন বাড়িতে সবাই ঘুমাচ্ছিল তখনও দেখা করতে এসেছিল, আর আমি এই জন্য কথাটা লুকাচ্ছিলাম কারণ গ্রামের লোকেরা জানতে পারলে আমাদের মেরেই ফেলবে। স্যার স্যার আমি সত্যি কথা বলছি স্যার, আমি ওখানে একটা লোককে দেখেছিলাম, ও পেছন থেকে পালাচ্ছিল আর পাঠান স্যুট পরেছিল স্যার। কলিম যা পড়তো হতে পারে অন্য কেউ পড়েছিল, ও চান্স নিয়েছিল। যদি কেউ দেখেও ফেলে তাহলে পুরো দোষটা বাবা কলিমের উপর যাবে। স্যার তবে তো সেটা মুকেশই হবে, ড্রাইভার সন্দীপকে দিয়েই হয়তো সবাইকে মারবার চেষ্টা করেছিল। স্যার কোনো মোটিভ চোখে পড়ছে না। সম্পত্তির ঝামেলা হলে সেটা কৃষ্ণর সাথে হতো, ধরে নিলাম মা বাবা বাধা দিত, আর এটাও ধরে নিলাম যে জাহ্নবীরও একটা অংশ ছিল, কিন্তু ওই কেন, কৃষ্ণ কেন নয়? হতে পারে কৃষ্ণ আর মুকেশের মধ্যে কোনো ঝগড়া নেই, বরং ষড়যন্ত্রের বন্ধুত্ব। মুকেশের বাবা কলিমকে এইভাবে বাড়িতে আনা
কৃষ্ণ তার বিরোধিতা করা, হতে পারে সবটাই একটা ড্রামা। কিন্তু স্যার বাবা কলিমও তো মারা গেছে। এই পুরো গন্ডগোলের ব্যাপারটা একটা নাটক, আর ভেতরে ভেতরে দুই ভাইয়ের মধ্যে যথেষ্ট মিল থাকা, আর এদের মধ্যে এই মিল থাকার জন্যই এই বাবা কুরেশির এই দশা হলো শেষে। এখন প্রশ্নটা এটাই, কি কারণে? শোনো, তোমার আর কৃষ্ণদাদার ঝগড়াটা ঠিক নয়। আমার কি ভালো লাগছে আরতি, কিন্তু কি করব আমি? দেখো, আমি ঝগড়া করছি না, শুধু প্রশ্ন করছি জয়া। কারণ যা হয়েছে খুবই খারাপ হয়েছে, কারণ এর পিছনে বড় একটা ষড়যন্ত্র রয়েছে। যা হয়েছে, কেন হয়েছে, কি করে হয়েছে, এসব জানা অত্যন্ত জরুরি, যেটা আমি করছি। ওই দুই ভাইয়ের বিরুদ্ধে কোনো সোজা এভিডেন্স হাতে আসছিল না। উমেশ তানওয়ারের ফোনে ধাবা পৌঁছানোর আগে যে মেসেজটা এসেছিল, সেটা থেকে কিছু পাওয়া যায়নি। এই মেসেজ এখনো ক্লিয়ার নয়, কিন্তু সন্দেহের দুই ভাইয়ের উপরই গিয়ে পড়ছে। মুকেশের ওই মন্দিরে থেকে যাওয়া, যে প্রেগনেন্ট ওয়াইফের বাহানা করে, আর কৃষ্ণর ওই ছবিগুলো নিয়ে ডাইরেক্ট ক্রাইম সিনে পৌঁছানো। এই কেসটাতে আমরা কোনো ব্রেক থ্রু পাচ্ছিলাম না। যখন পেলাম, সেটা একটা ঝটকার থেকে কম নয়, আর সেই ঝটকাটা এলো লখনৌ থেকে। যাদব স্যার, স্যার এক সেকেন্ড একটু শুনবেন। কি ব্যাপার আলী? স্যার, আপনার হাতের ওই ফোল্ডারের মধ্যে একটা ফটো দেখা যাচ্ছে, একটু দেখতে পারি? এর নাম কাজল। কাজল? কিন্তু এই মেয়েটার নাম তো জাহ্নবী, জাহ্নবী তানবার স্যার। এটা তো সেম আছে স্যার। নিহালপুরের পুরুনিয়া ঝিলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন থেকে এই মেয়েটা মিসিং রয়েছে। ওখানকার থানা থেকেই তো এই ফটোটা এসছে। কিন্তু আপনি এই জাহ্নবী তানভারকে কাজল রূপে কি করে পেলেন? এটা একটা সিভিল ম্যাটার, ডিটেল এখনো পাওয়া যায়নি। লখনৌ সিভিল কোর্ট থেকে কোনো উকিল এটা পাঠিয়েছে। স্যার, দুজনেই তো সেম। আমাদের কেসে জাহ্নবী আর লখনৌর কাজল। তিনজনের মধ্যে একজনকে তো বাঁচতেই হতো। এই সে কনফার্ম জাহ্নবী কাজল। দেখতে হবে চালটা জাহ্নবী ওরফে কাজল আর সন্দীপের কিনা, নাকি এরা বোড়ে, আর চালটা দুই ভাই মুকেশ এবং কৃষ্ণ চেলেছে। কি ছিল এই চক্রান্ত? তাহলে পুলিশ কি আরো লাশ উদ্ধার করবে? কিন্তু সন্দীপ বর্মা আসলে কোথায় ছিল? তাহলে কি এই গোটা অ্যাক্সিডেন্ট একটা পূর্ব পরিকল্পিত মার্ডার প্লট ছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আপনাদের দেব কাল রাতে এই কেসের শেষ ভাগে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.